স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছে আমি সোহাগ বক্স। অবশেষে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। বহুল আলোচিত নিউ ইয়র্ক সিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে হারিয়ে সর্বকনিষ্ঠ এবং প্রথম মুসলিম দক্ষিণ এশীয় হিসেবে শহরটির মেয়র নির্বাচিত হলেন তিনি। আর জয় পেয়ে পরিবর্তনের বার্তা দিলেন এই ডেমোক্র্যাট। প্রত্যয় ব্যক্ত করলেন ঐক্যবদ্ধভাবে সবার জন্য নতুন নিউ ইয়র্ক গড়ার। ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানোকে উপেক্ষা করেই জোহরান মামদানির পক্ষে রায় দিলেন নিউ ইয়র্কবাসী। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে এই সিটি নির্বাচনে ঐতিহাসিক জয় পেলেন ভারতীয় বংশোদ্ভূত এই ডেমোক্রেট রাজনীতিক। আমরা নিউ ইয়র্ককে এমন একটি শহর করে তুলব যেখানে শ্রমজীবী মানুষ আবার স্বস্তিতে নিঃশ্বাস নিতে এবং সহজ জীবন ধারণ করতে পারবে। এর মধ্য দিয়ে বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কে প্রথমবার এমন একজন মেয়র পদে নির্বাচিত হলেন যিনি মার্কিন রাজনীতির চলতি ধারার পুরো বিপরীতমুখী। 34 বছর বয়সী মামদানি শুধু এই নগরীতে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়রই হলেন না, প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় নেতাও হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক জোহরান মামদানির জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে নিউ ইয়র্ক শহরের বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে তরুণদের অভূতপূর্ব সমর্থন। স্বতঃস্ফূর্ত ও অকৃত্রিম সমর্থন দিয়েছেন অভিবাসী বাংলাদেশিরাও। মূলত এবারে নির্বাচনে জীবনযাত্রার ব্যয় এবং শহরের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ভোটাররা। মামদানির এমন বিশাল জয়ে যে ভূকম্পন ঘটল তার ঢেউ নিউ ইয়র্ক সিটি ছাড়িয়ে ওয়াশিংটন পর্যন্ত ছুঁয়েছে। ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই চাননি তার কট্টর সমালোচক এই শহরের মেয়র নির্বাচিত হোক। তাই তো ভোটের ঠিক আগেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন, মামদানি তার প্রিয় শহরের মেয়র হলে তহবিল বন্ধ করে দিবেন তিনি। এমন আবহে 85 লাখ মানুষের শহরটির পিতা হিসেবে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা মামদানির পক্ষে যে কঠিন চ্যালেঞ্জ হবে তা স্পষ্ট। তবে তার জয় মার্কিন রাজনীতিতে প্রজন্মগত ও নীতিগত পরিবর্তনের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। নিউ ইয়র্কের ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায়। শহরের 111তম মেয়র হিসেবে এক ঐতিহাসিক জয় পেলেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। শুধু প্রথম মুসলিম বা দক্ষিণ এশীয় নয়, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র তিনি। তার এই বিজয় শহর জুড়ে একদিকে যেমন উৎসবের ঢেউ তুলেছে, তেমনি উস্কে দিয়েছে তীব্র রাজনৈতিক মেরুকরণ আর বিতর্ক। নিউ ইয়র্ক সিটি তার রাজনৈতিক ইতিহাসে বাঁক নিয়েছে জোহরান মামদানির হাত ধরে। তারুণ্য আর প্রগতিশীলতার এক যুগলবন্দি দেখা গেল এই নির্বাচনে, যেখানে সাশ্রয়ী আবাসন আর ধনীদের ওপর বাড়তি করের মতো বৈপ্লবিক প্রতিশ্রুতি তাকে নিয়ে গেছে বিজয়ের মঞ্চে। পরাজিত শিবিরে হতাশা আর সম্মানের সুর পাশাপাশি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো একে সঠিক লড়াই বললেও তার সদর দপ্তরের নীরবতা বলছিল ভিন্ন কথা। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিভা এই লড়াইয়ে কার্যত অপ্রাসঙ্গিকই থেকে গেছেন। শহরের রাজপথেও প্রতিক্রিয়ার দুই ভিন্ন চিত্র। একদিকে ব্রুকলিনে জোহরানের সমর্থকদের বিজয়ের বাঁধ ভাঙা উল্লাস, অন্যদিকে তার র্যাডিক্যাল পরিবর্তনের আশঙ্কায় বহু নিউ ইয়র্কবাসীর কপালে চিন্তার ভাঁজ। তবে সবচেয়ে জোরালো আক্রমণ এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। নির্বাচনের শুরু থেকেই মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে আসা ট্রাম্পের সাফ কথা, জোহরানের নেতৃত্বে নিউ ইয়র্কে টিকে থাকার সম্ভাবনা শূন্য। স্থানীয় এই নির্বাচনের ঢেউ এখন আছড়ে পড়ছে জাতীয় রাজনীতিতেও। বিশ্লেষকরা বলছেন এই জয়ে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শাখার এক বিশাল মাইলফলক, যা আরো গভীর বিভাজনের ইঙ্গিত দিচ্ছে আগামী দিনের মার্কিন রাজনীতিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এককভাবে আগামীতে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি। নভেম্বরে 300 আসনের প্রার্থী দেবে দলটি, জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন তিনি। জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে তাদের আসন ছাড় দেয়া হবে, আর তা সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক ভিত্তিতেই হতে পারে বলে মন্তব্য করেন নাহিদ। আমরা 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন,
সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব। আর সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি, এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের হাওয়া শুরু হয়েছে। নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রমাণ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। চট্টগ্রাম 10 আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথম চট্টগ্রামে পৌঁছলে নেতাকর্মীরা বিমানবন্দরে তার সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান তিনি। এর আগে বিমানবন্দরে আমির খসরু মাহমুদ চৌধুরীকে বরণ করে নিতে ছুটে যান বিএনপির নেতারা। রহমানের প্রতি ভালোবাসা, দেশনেত্রী বেগম জিয়ার প্রতি ভালোবাসা, জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা। ধানের শীষের জোয়ার শুরু হয়েছে, এই জোয়ার কেউ রোধ করতে পারবে না। বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ, জনগণের পক্ষে একটি শক্তি, গণতন্ত্রের পক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা হচ্ছে ধানের শীষ। ক্ষমতায় বসে যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছেন, তাদের চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভায় কথা বলেন তিনি। সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, 71 সালের মতো 75-এর 7 নভেম্বর দেশের সর্বস্তরের জনতা রাজপথে নেমে এসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিল। সেদিন সংকটে শহীদ জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে জাতিকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন বলে মন্তব্য করেন ডাক্তার জাহিদ। এবার নির্বাচনে কোনো জোট করবে না জামাত, সিলেটে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। বলেন, ভোটে আওয়ামী লীগের অংশ নেয়ার সুযোগ নেই। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হতে পারে বলেও মনে করেন জামায়াতের আমির। তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর 2 দিনের সফরে নিজ এলাকা সিলেটে যান ডাক্তার শফিকুর রহমান। যা করি আমরা জনগণকে নিয়ে করব, জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করব না। জনগণ যদি আমাদের এই পিআরের দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশে সুস্থ রাজনীতির জন্য ফেসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক, তার জন্য এই পিআরটা উপযুক্ত হবে, যেটা দেশের বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করে এটা গ্রহণ করব। নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় সভা শেষে এই কথা বলেন তিনি। আরও বলেন, জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতা কর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ভারতের চালানো গুজব প্রতিহত করতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। এ সময় নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে পুলিশ সদস্য বৃদ্ধি পদক্ষেপ নেয়ার কথাও জানান উপদেষ্টা। দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে, আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। যে পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা রটায়, এটার আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করার। আপনারা যদি সত্যি ঘটনাটা বলেন যে ওরা যে পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটা বলতেছে এটা মিথ্যা, তো এটা কিন্তু সবচেয়ে বেশি বিপত্তি হয়। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ফের আপিল শুনানি কাল। এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ঘণ্টাব্যাপী শুনানি করে বিএনপি। এর আগে জামায়াত সহ আপিলকারীদের শুনানি শেষ হয়। দুপুরে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এদিন বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সাথে প্রতারণার শামিল। আসন্ন নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনেই সংসদ নির্বাচন হবে। নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, গণতন্ত্রকে সমুন্নত করার জন্য। অতএব এই মৌলিক কাঠামো সংবিধানে সন্নিবেশিত ছিল। সুতরাং বিচারপতি ABM খায়রুল হক মৌলিক কাঠামোর পরিপন্থী বলে এই অজুহাতে যে এই সংশোধনীটা বাতিল করেছেন, সেটি আপনারা পুনর্বিবেচনা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনুন।
জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার অভিযোগের মামলায় ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালে 17তম দিনের এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে জব্দ তালিকার সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আশুলিয়া থানার এসআই মোহাম্মদ আশরাফুল হাসান। এই মামলায় সাবেক সাংসদ সাইফুল সহ মোট আসামি 16 জন। তাদের মধ্যে গ্রেপ্তার থাকা 8 আসামিকে সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 6 তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয়। নৃশংস এই ঘটনার সময় একজন জীবিত ছিলেন। এছাড়া মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ওসি আতিকুল ইসলাম, এসআই সাজ্জাদুল ইসলাম সহ 4 জনকে। এবারে জেডিএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডিএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম 4 আসন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন আপন 2 ভাই। নির্বাচনে একে অপরের বিপক্ষে লড়বেন তারা। একই পরিবার থেকে 2টি বড় দলের প্রার্থী হওয়ায় চলছে নানা হিসেব নিকেশ আর জল্পনা কল্পনা। বিস্তারিত হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিএনপি ও জামায়াত উভয় দলেরই শক্ত ঘাঁটি হিসেবে কুড়িগ্রাম 4 আসন দীর্ঘদিন ধরে আলোচনার শীর্ষে। জেলার রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা নিয়ে আসনটি গঠিত। সম্প্রতি এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়। অপরদিকে একই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন আজিজুর রহমানের ছোট ভাই মোস্তাফিজুর রহমান। মাঠ পর্যায়ে 2 ভাইয়ের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা, ফলে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের লড়াই নিয়ে চলছে ব্যাপক আলোচনা। যেহেতু এর আগে 2 বার নির্বাচন করছিল, তারই প্রভাবটা একটু বেশি, কারণ সে পুরাতন লোক আর তার একটু জনগণের সাথে তার সম্পৃক্ততা একটা বেশি, তার জন্য তার ইডাই একটু বেশি মূলত। আর জামাতেরও আছে, জামাতের ইদানিং আগের সাথে অনেক এগিয়ে গেছে আর কি। জামাত একই পরিবারে 2 ভাই যখন নির্বাচন করবে তখন মানুষ দ্বিধাদ্বন্দ্ব বোধ করবে যে কারে থেকে কারে ভোট দেয়। আসলে এটা আমাদের জন্য ডিফিকাল্ট, আমাদের এলাকার জন্য ডিফিকাল্ট। রাজনৈতিক পরিবার থেকে আসায় ভিন্ন মত চর্চার সুযোগ পেয়েছেন বলছেন মনোনয়ন পাওয়া 2 ভাই। আমরা পারিবারিকভাবে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। রাজনৈতিকভাবে এই গাদ্দারিটা জামাত ইসলাম করেছে। তবে আমার ওই ভাই আমার কাছ থেকে যেহেতু সকল সুযোগ সুবিধা নিয়েছে, বিএনপির সুযোগ সুবিধাগুলো, সেখানে তার এটা গ্রহণ করাটা উচিত হয়নি বলে আমি মনে করব। বাংলাদেশ জামাত ইসলামে আমার কর্মকাণ্ড, আমার সকল কিছুকে তারা অবজারভেশন করে তারা আমাকে আগামী দিনের জন্য এবং বিশেষ করে 2018 সাল থেকে আমাকে নমিনি হিসেবে ঘোষণা করেছেন। কুড়িগ্রাম 4 আসনে মোট ভোটার 3,38,412 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,68,711 এবং নারী ভোটার 1,69,692 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 9 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাদারীপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বুধবার সকাল থেকে শিবচর 71 সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম বাড়তে থাকে। এই সময় অবিলম্বে মনোনয়ন পুনর্বহালের দাবি জানান তারা। অন্যথায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। 3 নভেম্বর কামাল জামান মোল্লার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন, তবে একদিন পার না হতেই তার মনোনয়ন অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা আসে। কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। বুধবার সকাল 9টার দিকে উপজেলার মালুমঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে প্রাণ হারান 5 জন। আহত 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর বাস ড্রাইভার পলাতক রয়েছে। গাড়ি 2টি হেফাজতে নিয়েছে পুলিশ।
গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় গ্যাস লিকেজ থেকে প্রায়ই বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটছে। এমন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদাসীনতায় ঝুঁকি দিন দিন বাড়ছে বলে অভিযোগ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশনের ড্রেনের মধ্য দিয়ে বসানো গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বের হচ্ছে গ্যাস, যা থেকে এভাবেই প্রায় আগুন লাগছে। টঙ্গীর পূর্ব ও পশ্চিম থানা, ইটহাটা ও কোনাবাড়ি সহ বেশ কয়েকটি এলাকায় রাস্তাঘাট ও বাড়ির আশেপাশে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ছে প্রায় প্রতিদিন। পুরনো ও ক্ষতিগ্রস্ত পাইপলাইন থেকে গ্যাস লিক হয়ে আগুনের ঝুঁকি তৈরি হওয়ায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। গ্যাসের গন্ধে আমি দোকানে থাকতে পারি না, নাক মুখ জ্বলে। এই গ্যাসের গন্ধে না আসলে আমার ভয় লাগে যে কোনো সময় যদি আগুন লেগে গেল তাহলে পুরো এলাকাটাই যাবো জ্বলা। দরখাস্ত করলে কে নিয়ে গেছে, কিন্তু দরখাস্ত কার্যকরণ নয় পর্যন্ত প্রায় 7-8 মাস হয়ে গেছে। বাড়িতে খালি আগুন জ্বলতেছে ভিতরে। আমরা চাচ্ছি এটার একটা সুষ্ঠু সমাধান কর্তৃপক্ষের কাছে, যাতে এলাকার ক্ষতি না হয়। গ্যাসটা এমন ছড়ায় যে এটা মনে যে বড় দুর্ঘটনা, অনেক বড় আগুন ছড়াতে পারে, এটা নিবানোর মতো অবস্থা নাও থাকতে পারে। এসব লাইন দ্রুত মেরামত না করা হলে যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে, এমন আশঙ্কা ফায়ার সার্ভিসের। যে গ্যাসের লাইন আছে এগুলি প্রচুর পরিমাণে লিকেজ। এই লিকেজ যদি জরুরি ভিত্তিতে মেরামত করে না হয়, লাইন যদি পুনঃসংস্কার করা না হয়, তাহলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। যদিও তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পেট্রোলম্যানরা আছে, তারা প্রতিনিয়ত বিতরণ লাইন তারা পরিদর্শন করছেন। এরকম যদি কোথাও আমরা লিকেজ জনিত কোনো প্রবলেম আসে বা কোনো অভিযোগ আসে, তৎক্ষণাৎ আমাদের যে ইমার্জেন্সি টিম স্যার পরিদর্শন করেন। এখন পরিদর্শন করে তৎক্ষণাৎ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এলাকাবাসী মনে করেন, নিয়মিত তদারকি ও দ্রুত মেরামত ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে মুক্তি দিতে পারে গাজীপুর মহানগরবাসীকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবস আজ। অঙ্গ প্রত্যঙ্গ হারানো বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান বাড়াতে সহায়ক উপকরণ যেমন কৃত্রিম হাত, পা, হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র ইত্যাদির প্রাপ্যতার জন্য বিশ্বজুড়ে পালিত হয় এই দিবস। দেশের বাস্তবতায় প্রায় 5 কোটি মানুষ এমন সহায়ক উপকরণের প্রয়োজনীয়তা বোধ করেন। তার মধ্যে মাত্র 10% মানুষ পান এই সুযোগ। বগুড়া প্রতিনিধি আব্দুল সালাম বাবুকে সাথে নিয়ে এই সমস্যার সমাধান খুঁজেছেন সহকর্মী রিশাদ হাসান। মানুষ সুখী নয়। প্রতিদিনের নানান ব্যস্ততা কিংবা সামাজিক, অর্থনৈতিক যেভাবেই হোক, কেউ সুখী নয়। অথচ অকালে যে হারিয়েছে তার একটি হাত কিংবা পা, সেই জানে দুহাত প্রসারিত করার সুখ কত, যা সে হারিয়েছে চিরতরে। আর দুপায়ে ভর করে সামনে এগুতে পারে না যে, সেই তো জানে জীবন যেন শেষ হইয়াও হইল না শেষ। বিশ্বজুড়ে এমন মানুষের সংখ্যা কম নয়, তবে উন্নত বিশ্বে এমন পক্ষাঘাতগ্রস্তদের 90%ই পান জীবনযাত্রার মান বাড়ানোর সুযোগ। তাদের জন্য সার্বজনীন করা হয়েছে সহায়ক উপকরণ যেমন কৃত্রিম হাত, পা, শ্রবণ যন্ত্র ইত্যাদি। এক্ষেত্রে বাংলাদেশের গল্পটা ভিন্ন। সিআরপির তথ্য মতে দেশে প্রায় 5 কোটি মানুষ সহায়ক উপকরণের প্রয়োজনীয়তা বোধ করলেও এর বিপরীতে এই সুবিধা পান মাত্র 10% মানুষ। যদিও প্রযুক্তিগত সীমাবদ্ধতা, আমদানি খরচ বৃদ্ধি সহ আছে নানা জটিলতা। তবে স্বল্প খরচে আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃত্রিম হাত পা তৈরি সহ সংযোজন করছে বগুড়ার TMSS কৃত্রিম অঙ্গ সংযোজন কেন্দ্র ও ব্রেস্ট ফিটিং সেন্টার। ইতোমধ্যে 3000-এর বেশি রোগী সেবা পেয়েছেন এই প্রতিষ্ঠান থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আধুনিক প্রযুক্তিতে কৃত্রিম হাত পা তৈরি হচ্ছে প্রতিষ্ঠানটির কারখানায়। রোগী আসার পর স্ক্রিনিং প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করা হয় তার শারীরিক অবস্থা। এরপর কাজের ধরন দেখে তৈরি করা হয় কৃত্রিম অঙ্গ। পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের জন্য যে কোনো সহায়ক ডিভাইস, বাঁকা মেরুদণ্ড রোগীদের জন্য স্পাইনাল ব্রেস্ট তৈরি করছে এই প্রতিষ্ঠানটি। অ্যাক্সিডেন্টে আমার একটা পা কাটা যায়, কিন্তু TMSS মাধ্যমে আমি কৃত্রিম পা লাগাই এবং
হাঁটা চলা করি, স্কুলে যাই, খেলাধুলা করি, সব করতে পারি। পা থাকলে হয়তো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতেছি, কোনো একটা ছোটো মোটো জিনিস হয়তো আনা নেওয়া করতে পারতেছি। প্রোডাক্টিভ লাইফ থেকে তারা অনেকটা পিছিয়ে পড়ে যায়। সো আমাদের উদ্দেশ্য থাকে এবং একজন মানুষের কৃত্রিম অঙ্গ সংযোজন করার একটা ফোকাস থাকে হলো যেন সে সমাজে আত্মনির্ভরশীল হয়ে মেন স্ট্রিম আমরা যেটা বলি যে সমাজের সকল মানুষের সাথে যেন সে সমানভাবে এই দেশ এবং জাতিকে আগায় নেওয়ার জন্য অবদান রাখতে পারে। টিএমএসএস সহ এই উদ্যোগে অসহায় মানুষের পাশে আছে রোটারি ক্লাব অব রমনা ও রোটারি ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়ান এনআরবি। তাদের সহযোগিতায় নামমাত্র বা বিনামূল্যে হাত পা সংযোজন করা হয়। এইটুকু ডিসেবিলিটি এটাও আমি ওভারকাম করতে পারি। একটা সে তার অবস্থানকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে, তার মেধা আছে, তার যোগ্যতা আছে, হয়তো শারীরিক কিছু অক্ষমতা বা শারীরিক কিছু সমস্যা তাকে যে বাধাগ্রস্ত করতে পারে না, এই বিষয়গুলোও কিন্তু আমরা কাজ করছি এগুলো নিয়ে এবং কানেক্টিভিটি তৈরি করে দিচ্ছি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশে সহায়ক উপকরণের সার্বজনীন ব্যবস্থা চালু করার অবস্থা নেই, তবে এমন কিছু প্রতিষ্ঠান বদলে দিতে পারে এই চিত্র। রশাদ হাসান, নিউজ 24। শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন উত্তরের চাষিরা। ক্ষেত পরিচর্যা, রোগবালাই দমন ও অধিক ফলনের আশায় দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করছেন তারা। এরই মধ্যে বাজারেও উঠেছে শীতকালীন সবজি। আবহাওয়া অনুকূলে থাকলে বেশি লাভের আশা চাষিদের। উমর ফারুকের ছবিতে রেজাউল করিম মানিকের রিপোর্ট। বিদায় নিচ্ছে শরৎ, আসছে হেমন্ত। শীত না আসলেও বইছে হিমেল হাওয়া। আগে ভাগেই হরেক রকম শীতের সবজি চাষে ব্যস্ত উত্তরের কৃষকরা। কোথাও কোথাও বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে সারি সারি সিম গাছ, ফুলকপি, বাঁধাকপি সহ হরেক রকম শীতকালীন সবজি। কৃষক আমরা তো লাভের আশাই করি। এটার পাশাপাশি আমাদের কলাটা রবি শস্য সার পাবে, এটা অটোমেটিক ভালো হবে। 20 থেকে 25,000 টাকা ব্যয় করছি এটার পিছনে। আমি আশা করতেছি এই জমিটাতে আমার 60 থেকে 70,000 টাকা আয় হবে। বাজার এখন বর্তমান কয়েকদিন আগে ছিল 80 টাকা কেজি, এখন 65-70 টাকা কেজি। লাভ হবে আর কি, লস হবে না। দেখেন এখন প্রথম মনে করেন পাতাকপি খাওয়া হইল 100 টাকা কেজি, এখন বর্তমানে আমদানি একটু হয়েছে, এখন 40 টাকা কেজি। দাম অনেক ছিল, এখন আর কি আমদানি বেশি হওয়ার কারণে একটু কমছে আর কি। চাষিরা জানান এবার বাজারে সবজির ভালো দাম পাওয়া যাচ্ছে, তবে অতিবৃষ্টির কারণে নানা রোগবালাই দেখা দিয়েছে, ফলে বেড়েছে খরচ। এরপরও বাজার ভালো থাকায় ক্ষতি পুষিয়ে লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। এই পাতাকপি যে অবস্থা এখন আছে, কৃষকও লাভবান হচ্ছে, ব্যবসায়ীরাও লাভবান হচ্ছে, যারা নিচ্ছে তারাও লাভবান হচ্ছে। একটা গাড়ি কিনি মনে 5500, 4500, 4800 এভাবে গাড়ি কিনি, নিয়ে হয় মাল বেচাই, ইনশাল্লাহ ভালো লাভবান আছে। ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা সবকিছুই বাজারে পর্যাপ্ত পরিমাণ আছে। এর মধ্যে বাজারে উঠতে শুরু করেছে আগাম সবজি। কৃষি বিভাগ বলছে কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা। কৃষকদেরকে আমরা বিভিন্ন কারিগরি বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা সকলে মিলে হয়তো আমাদের যে সবজির যে চাহিদা, যেটি এলাকার চাহিদা মিটিয়ে আমরা বিভিন্ন জায়গায় সবজি পাঠাতে সমর্থ হব। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় এবছর শীতকালীন আগাম সবজি চাষ হয়েছে 3,650 হেক্টর জমিতে। এতে উৎপাদন হতে পারে 5,51,000 মেট্রিক টন শাকসবজি। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন গাইবান্ধায় গোবিন্দগঞ্জের অপরাজিতা ফাউন্ডেশন। সকালে নিউ লাইফ স্কুল মাঠে এই বস্ত্র বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পক্ষে দাউদ হাসান সুমন চৌধুরী কর্মসূচিটি পরিচালনা করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জের এসিল্যান্ড তামসিদ ইমাম খান। অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ পৌরসভার 7টি ইউনিয়নের 500 জন দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। শীত শুরুর আগেই এমন উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা। শক্তিশালী ঘূর্ণিঝড় কালমায়েগির আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ফিলিপাইনের মধ্যাঞ্চল। এখন পর্যন্ত 66 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন আরও 26 জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু দ্বীপ, সেখানেই 49 জনের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে ভাসছে শহরগুলো। প্রায় 4 লাখেরও বেশি মানুষ ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। ঘূর্ণিঝড়টি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে।
ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচার শেষ হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় শেষ হয় প্রচারণা। বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ মহাজোট ও অন্য দলের নেতারা নির্বাচনী সমাবেশ, জনসভা ও রোড শোর মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করতে সার্বিক প্রচেষ্টা চালান। এরই মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইয়ে আভাস পাওয়া যাচ্ছে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।